সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। আমার প্রিয় পরিবার, সাবস্ক্রাইবার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো 'আমৃত্যু ভালোবাসি তোকে' উপন্যাসের ৯ম পর্ব। লেখিকা সালমা চৌধুরী। তো চলো, উইথআউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে। কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করে করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ। তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। ৩-৪ কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজ ভেসে আছে। এখানে দুটো হাতের ছবি। একটা বড় হাতের উপর একটা পিচ্চি হাত। মেঘ ১ সেকেন্ড তাকালো ছবিটার দিকে। কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকল। ফ্রেন্ড রিকোয়েস্টস অপশনে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতাকে। একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। ১ সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো। নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান। দেখতেই পারি না। তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ ১১টার মতো গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশন আর কোচিং পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকল, মেঘ, এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো। ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? বন্যা, কিভাবে পড়বো? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবেই। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায়। বলল তোর সাথে আমার টাইমেও পাল্টাই দিছে। আজ থেকে যেন বিকেলে আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ একটু লজ্জা পেল। তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিছে। শুধু এটাই না, সর্বমোট ৩০টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নূপুরগুলো, এগুলোও আবির ভাই দিয়েছে। তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন। দেখ, সুন্দর না? বন্যা কপাল ভাঁজ করে নূপুরগুলো দেখল। তারপর বলল, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিন্তু কাহিনী কি বলতো? ওই বেটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? মেঘ, হ্যাঁ বলছে। আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নূপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকায় আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষ করে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে। পড়া রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি ৫ দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপুও মেঘকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করা সব কিছুতেই হেল্প করেন। এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল ১০-১২ দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে। তারপরেও দেখা হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফিরে ১১টা-১২টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য। আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে, তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধুই তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে, এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল চাহনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে।
আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। ১০-১২ দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু এক চুমুক খেলো কিনা আলী আহমদ খান বলে উঠলেন, আবির, তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাৎ বিষম খেল। তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফুঁ দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর ওপরই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো। তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল, কবে যেতে হবে? আলী আহমদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানভীর এবার ভাইকে বলল, ভাইয়া, তোমায় কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝল না, কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানভীর। তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলেও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আবু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো। তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম আদি স্কুল থেকে ফিরেছে। আবির ৮টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামল। দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকল, মেঘ। কোনো সাড়া নেই। তাই রুমের ভেতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের একপাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার একপাশে বসল। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল। দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিমা রাধি খুব করে বলল, ভাইয়া, কক্সবাজার যেও প্লিজ। চাটনি নিয়ে এসো। খেলনা, শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে ১০টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল ৮টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে ৩টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে ২ শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত ১১টায় মিম এসে ডাকছে, আবু উঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, ১১টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য। আমিও খাইনি, আসো। ১১টা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ,
ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্যও আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না। ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘে ডাকবে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কি না, এইসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডেটা অন করে ফেসবুকে ঢুকেছে, কিন্তু আবির ভাই নেটে নাই। কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারা দিন গেল। এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে দু একবার বাসায় কল করে। আম্মু, মামনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদির এক কথা, ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত, এখন আবির চট্টগ্রাম। তানভীর সকালে বের হয় পার্টি অফিসে, আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে। তারপরও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢোকে, কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিমার আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির। এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন অথবা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে। তানভীর, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, কোথায় আছো? আবির, কক্সবাজার আসছি আজ। কেন? তানভীর, একটু দরকার ছিল। আবির, বল। তানভীর, এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল। তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম। মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। আবির, তুই কি বলছিস? তানভীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনের পছন্দ করো। তার সাথে তোমার বিয়ে ঠিক। আবির, আচ্ছা ঠিক আছে। তানভীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানভীর,
এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? আবির, প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শোনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না। তানভীর, তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানভীর, তারপর? আবির, তারপর আবার কি? বাকি আমি সামলে নিব। তানভীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক বা মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি? আজব। তানভীর আর কথা বাড়াল না। তানভীর, আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আবির, আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডেটা অন করে ফেসবুকে ঢোকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবল, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে এত ঝড়ঝঞ্ঝা? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরো 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিকমতো, পড়াশুনো করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিং যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে, তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেল। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে, কাজ এখনো শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আঁতকে ওঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না। তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুঁপিয়ে ফুঁপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাও নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসল। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসল। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেংচি কেটে বলল,
আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করল, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করল। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু, আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ, কিছুটা। কেন? হালিমা খান, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির, ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল, হ্যালো কিরে, প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করল। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের ওপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল, নাকি সত্যিই ব্যস্ত? এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবিরের নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশানে লিখল, আমার আবির, সাথে লাভ ইমোজি। কিছুটা দূরে লিখল ভাই। সেভ করলো নাম্বারটা।